তোমাদের নিউটনের গতিসূত্রের লাস্ট যে টপিক রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা সম্পর্কে আলোচনা করছে। তো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি না, যখনই কতগুলো বস্তু বা বস্তু সংস্থা নিজেদের মধ্যে যখন ক্রিয়া প্রতিক্রিয়া ঘটবে, ক্রিয়া প্রতিক্রিয়া বলতে ধরো এখানে আমি দেখাচ্ছি দুটো বস্তু, m1 ভর একটা m2 ভরের বস্তু, ঠিক আছে। এখানে ধরো m1 ভরের বস্তুর বেগটা বেশি, u1 > u2, এই বেগ বেশি এর বেগ কম, দুজনেই একটা ধরো x অক্ষ বরাবর যাচ্ছিল, যেতে যেতে ধরো যেতে এর বেগ বেশি এর বেগ কম, তাহলে আলটিমেটলি কি হবে, এগিয়ে এর উপর ধাক্কা দিবে, পেছন দিয়ে ধাক্কা মারবে। তার মানে এই ঘটনাটাকে, এই যে সংঘর্ষ হচ্ছে, ধাক্কা খাচ্ছে, এটাকে বলা হয় ক্রিয়া প্রতিক্রিয়া, অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া, মানে নিজেদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হবে, কোনো বাহ্যিক বল প্রযুক্ত হবে না, এটাই কন্ডিশন। কেউ বাইরে থেকে গিয়ে বল প্রয়োগ করে ওদের মধ্যে সংঘর্ষ ঘটাবে না, মানে বাহ্যিক বল শূন্য, বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হবে না, নিজেদের মধ্যে যেতে যেতে হঠাৎ করে ধাক্কা খেয়ে গেল, সংঘর্ষ হয়ে গেল, কারো বেগ বেশি আর কারো বেগ কম হলেই ঘটনাটা ঘটবে। তাহলে বাহ্যিক বল প্রযুক্ত না হলে কতগুলো বস্তু সংস্থার মধ্যে এরকম যদি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে, অর্থাৎ সংঘর্ষ ঘটে যদি, তাহলে দেখা যাচ্ছে এই সংঘর্ষ ঘটার আগে এদের মোট ভরবেগ যা হবে, সংঘর্ষ ঘটার পরেও মোট ভরবেগ তাই থাকবে। এটাকেই বলা হয় রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। একটা নির্দিষ্ট দিকে এই সূত্রটা প্রযোজ্য হবে। আমি এখানে x অক্ষ বরাবর দেখিয়েছি, x অক্ষ বরাবর সংঘর্ষের আগে মোট ভরবেগ দুজনের, এর ভরবেগ কত দেখো না, সংঘর্ষের আগে এই বস্তুটা ভরবেগ কত, ভরবেগ মানে ভর গুণিত বেগ m1 m1, এই বস্তুটার ভরবেগ কত m2 u2। তাহলে সংঘর্ষ মানে ধাক্কা খাচ্ছে, এগিয়ে একে ধাক্কা দিলে এই জায়গাতে, তাহলে সংঘর্ষের আগে যে টোটাল ভরবেগ কত, এটা যুক্ত এটা, এই টোটাল ভরবেগ যা হবে সংঘর্ষের পরে এর ভর m1 বেগ v1, এর ভরবেগ কত m1 v1, এর ভরবেগ কত m2 v2। তাহলে হচ্ছে টোটাল ভরবেগ, আগে যা ভরবেগ ছিল m1 u1 m2 u2, এখন ভরবেগ এটা হয়েছে, এই দুটো কি হবে সমান হবে, m1 u1 m2 u2 সমান m1 v1 m2 v2। এটাই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে কন্ডিশন হচ্ছে বাহ্যিক বল প্রযুক্ত না হলে, কতগুলি বস্তু সংস্থার মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া হলে, ক্রিয়া প্রতিক্রিয়ার আগে মোট ভরবেগ এবং ক্রিয়া প্রতিক্রিয়ার পরে মোট ভরবেগ, অর্থাৎ রৈখিক ভরবেগের মোট পরিমাণটা ধ্রুবক হবে বা সংরক্ষিত হবে। এটাই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এই সূত্রটা আমরা প্রমাণ করতে পারি, নিউটনের তৃতীয় সূত্রের সাহায্যে প্রমাণ করে দেখাতে হবে। এটাও কোশ্চেন পরে পরীক্ষায়, ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃত করো, পরে বলে দিল নিউটনের তৃতীয় সূত্রের সাহায্যে এই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রমাণ করো। এটা প্রমাণটা করবে 2+3 প্রমাণটা আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে করা যায়। ধরো এর এই মান ভরের বস্তুর বেগ তো u1, এটা u1টা বেশি বলেছি, u1টা > u2, তাহলে এর বেগ বেশি হলে এগিয়ে কি হবে, m2 ভরের বস্তুর উপর বল প্রয়োগ করবে, তাহলে m1 কর্তৃক m2 এর উপর প্রযুক্ত বল হচ্ছে F21। এইটা কি বলা হয় নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী সূত্র হতে পায় কি পায়, ক্রিয়া সমান মাইনাস প্রতিক্রিয়া। এটা নিউটনের তৃতীয় সূত্রতে প্রমাণ করতে হবে, মানে তৃতীয় সূত্র এটা আমরা জানি, ক্রিয়া সমান মাইনাস প্রতিক্রিয়া। তাহলে এখানে m1 ভরের বস্তু কর্তৃক m2 ভরের বস্তুর উপর প্রযুক্ত বল F21 হলে F21 সমান মাইনাস, সঙ্গে সঙ্গে আবার m2 ভরের বস্তু কি হবে, m1 ভরের বস্তুর উপর সমান আর বিপরীতমুখী বল উল্টো দিকে প্রয়োগ করবে F12। ঠিক আছে, এই দুটো বল সমান বিপরীতমুখী হবে। এর ফলে কি হবে দেখো, m1 m2 গতির দিকে বল প্রয়োগ করছে, ফলে m2 ভরের বস্তুর বেগ কি হবে, বেড়ে যাবে, এখানে v2টা v1 হবে। আবার m2 কি করছে, m1 এর উপর m1 এর গতির বিপরীত দিকে বল প্রয়োগ করছে m2,
তাহলে এম1 গতির বিপরীত দিকে বল প্রয়োগ হলে এম1 এর মধ্যে কি হবে, গতির বিরুদ্ধে বল প্রয়োগ হওয়া মানে বস্তুর মধ্যে মন্দন হবে, মানে বস্তুর বেগ কমে যাবে, আগের তুলনায় বেগ কমে গেল, তাহলে v1 টা কম হবে, v2 টা এখানে বেশি হবে। ক্লিয়ার? এবারে নিউটনের তৃতীয় সূত্র দিয়ে আমরা জানি ক্রিয়া সম্পন্ন প্রতিক্রিয়া, F2 আমরা জানি F2 টা বল প্রয়োগ হচ্ছে m2 ভরের বস্তু, তাহলে এটা মানে কি, তাহলে m2 ভরের বস্তু ভরবেগ পরিবর্তনের হার, এটা মানে বোঝাচ্ছে m2 ভরের বস্তুর পজিটিভ বল মানে ভরবেগ পরিবর্তনের হার, তাহলে ভরবেগের পরিবর্তনের হার, তাই তো, পরিবর্তন হার মানে বাই সময়, এইটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে m1 বস্তুর ও একই ভরবেগের পরিবর্তনের হার মানে পরিবর্তন বাই সময়, কিন্তু একই সময় ধরে ঘটছে সময়টি, এই সময়টি একই সময় ধরে, সময়গুলো সব কেটে গেল। ওকে, তাহলে m2 ভরের বস্তুর ভরবেগের পরিবর্তন কত, মানে হয়েছে m2 v2 ভরবেগ ছিল কত m2 u2, তার পরিবর্তন কত, বিয়োগফল অন্তিম থেকে প্রাথমিক, অন্তিম ভরবেগ m2 v2 মাইনাস প্রাথমিক ভরবেগ m2 u2 হলো, সমান মাইনাস রাখলাম m1 বস্তুর ভরবেগের পরিবর্তন, তাহলে m1 ভরের বস্তু প্রাথমিক ভরবেগ ছিল m1 a1 হয়েছে m1 v1, পরিবর্তন কত, অন্তিম থেকে বাদ যাবে প্রাথমিকটা। ওকে, তাহলে এইখান থেকে এবার মাইনাসটা তুমি গুণ করে দাও, করে নিয়ে চলে আসো, তাহলে কি দাঁড়াবে, অতএব m2 v2 মাইনাস m2 u2 সমান মাইনাস যোগ করলে মাইনাস m1 v1 মানে প্লাস m1 u1। এরপর সাজিয়ে নাও, তাহলে m1 u1 আর m2 u2 এইটা এই দিকে নিয়ে চলে যাও, আর এটা এই দিকে নিয়ে চলে আসো, তাহলে m2 v2 পড়ে রইল প্লাস মাইনাস m1 v1 এই দিকে প্লাস m1 v1 হলো, আর এটা ওই দিকে চলে যাবে, m1 u1 ছিল প্লাস এটা গেলে মাইনাস কে প্লাস হয়ে যাবে m2 u2। তাহলে অতএব সাইন নাও, এইটা আগে লিখছি, এইটা আগে লিখছি, হ্যাঁ, তাহলে m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। দেখো প্রমাণ হয়ে গেল ভরবেগের সমানুপাত সূত্র। সুতরাং নিউটনের তৃতীয় সূত্র থেকে রৈখিক ভরবেগের সমানুপাত সূত্র খুব সহজে প্রমাণ করা যায়, এভাবে করা যায়, আর ক্যালকুলাসের সাহায্যে করা যায়। যেহেতু তোমাদের এখন ক্যালকুলাস ডেরিভেটিভ হয়নি, সুতরাং দরকার নাই, এখন এই প্রসেসে পাটিগণিতের নিয়মে তোমরা প্রমাণটা করবে। এবারে এই রৈখিক ভরবেগের সমানুপাত সূত্রটা ছোট, কিন্তু এই সূত্রটার সাহায্য নিয়ে আমরা অনেক প্রবলেম আছে, তোমাদের বইয়ের উদাহরণেও আছে, অনুশীলনীতেও আছে, যে কোথায় প্রযোজ্য হবে এই সূত্রটা, না যেখানে দেবে সংঘর্ষ হচ্ছে, অঙ্কেতে দেবে একটা বস্তু চলতে চলতে একটা বস্তুর সঙ্গে সংঘর্ষ ঘটালো, বা একটা বোমা হঠাৎ করে বিস্ফোরিত হয়ে গেল, বিস্ফোরণ হয়ে গেল, ভেঙে বিভিন্ন টুকরে ভেঙে গেল, তাহলে এই যে বিস্ফোরিত হওয়া বা সংঘর্ষ হওয়া, আঘাত খাওয়া, ধাক্কা খাওয়া যেখানেই থাকবে অঙ্কেতে, সেখানে একবারে চোখ কান বুঝে আমরা এই সূত্রটা প্রয়োগ করবো। ফার্স্ট কন্ডিশন যে প্রযোজ্য হবেই হবে, এমন কোনো অঙ্ক নাই যেখানে সূত্রটা প্রযোজ্য হবে না, আগে ফার্স্ট এই সূত্রটা প্রয়োগ করবো, অর্থাৎ এই ফর্মুলাটা যে সংঘর্ষের আগে মোট ভরবেগ এটা এটা সমান সংঘর্ষের পরে মোট ভরবেগ। ঠিক আছে, তাহলে দেখবে খুব সহজে সব অঙ্কগুলো করতে পারবে। এরই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আরো দুটো আছে এখানে, তোমাদের বইতেও আছে, যেমন ধরো বন্দুকের প্রতিক্ষেপ বেগ নির্ণয় আর রকেট, এই দুটো জিনিস আছে। তো আমি বন্দুকের প্রতিক্ষেপ বেগটা দেখাচ্ছি এই রৈখিক ভরবেগের সমানুপাত সূত্রের সাহায্যে। বন্দুকের প্রতিক্ষেপ বেগ নির্ণয় কি রকম, ধরে আমরা বন্দুক আছে, এর হেডিং দাও, এটা বন্দুক, আর বন্দুকের ভিতরে একটা গুলি আছে, এটা হচ্ছে গুলি। তো বন্দুকটা সাইজে বড়, তো তাই বন্দুকের ভরটাকে বড় হাতে এম ধরছে ভর, আর গুলিটা সাইজে ছোট, তার ভরটাকে ছোট এম ধরছে, ছোট এম, একটা বন্দুকের ভর বড়। তা দুজনেই কত স্থির ছিল, তার দুজনেরই প্রাথমিক বেগ কত, এরও 0
আর এরও প্রাথমিক বেগ কত 0। তাহলে অতএব প্রাথমিক মানে বন্দুক থেকে গুলিটা নিক্ষেপের আগে দুজনের ভরবেগ কত, এর ভরবেগ কত m * v মানে 0 হলো। এরও প্রাথমিক ভরবেগ কত হবে ছোট m * 0, ভর আছে কিন্তু বেগ নেই, তার প্রাথমিক দুজনের ভরবেগ 0। এবারে দেখো এই বন্দুক থেকে যখন এই গুলিটা নিক্ষেপ হচ্ছে, m ভরের বন্দুক, গুলিটা ধরো স্মল m ভরের গুলি, স্মল v বেগে এই গেল, তার বন্দুকটা বেগ হলো v। তার সংঘর্ষ হচ্ছে, বন্দুক থেকে গুলি বেরিয়ে যাওয়া মানে, তো বন্দুক থেকে গুলি বেরিয়ে গেলে আমরা যদি নিউটনের তৃতীয় সূত্রের সাহায্য নিই, তাহলে বন্দুক গুলিটার উপর বল প্রয়োগ করছে, তার ক্রিয়া, তার গুলিটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে গুলিও কি হবে বন্দুকের উপর সমান আবেগমুখী প্রতিক্রিয়া বল দেবে, ফলে বন্দুকটা পেছনের দিকে সরে যাবে একটা নির্দিষ্ট বেগে, এটা প্রতিক্রিয়া বল। ক্রিয়া যদি পূর্ব দিকে হয়, গুলিটা যদি পূর্ব দিকে যায়, প্রতিক্রিয়া হিসাবে বন্দুকটা পশ্চিম দিকে সরে যাবে। ঠিক আছে, তোমাদের এবার নদীতে নৌকা থেকে যখন তীরের দিকে লাফ দিয়ে নামো, হ্যাঁ কি হয়, নৌকাটা তোমাকে তীরের দিকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করলো, সঙ্গে সঙ্গে কি হয় নৌকাটা পেছন দিকে সরে গেল, তার মানে তুমিও নৌকার উপর বিপরীতমুখী একটা বল প্রয়োগ করলে, ক্রিয়া প্রতিক্রিয়া হলো, ফলে তুমি সামনের দিকে গেলে আর নৌকাটা পেছন দিকে সরে গেল। এইগুলো সবে ভরবেগের সহগ সূত্রের সাহায্যে প্রমাণ করা যায় বা অঙ্ক নিয়োগ করা যায়। কত বেগে নৌকাটা পেছন দিকে সরে গেল, এখানেও বন্দুক থেকে গুলিটা নিক্ষেপ করলে বন্দুকটা কত বেগে পেছন দিকে সরে যাবে, সেটা আমরা রৈখিক ভরবেগের সহগ সূত্র থেকে নির্ণয় করতে পারি। আর দিকটা কোন দিকে হবে, ওই নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা পেলাম। তো সেইটাই বের করতে চাচ্ছি আর যে বন্দুকটা পেছনের দিকে কত বেগে সরে যাবে, সেই বন্দুকটা পেছনের দিকে যে বেগে সরে যায় সেইটাকে প্রতিক্ষেপ বেগ বল হাতে দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখন বন্দুকের এখন অন্তিম ভরবেগ কত, ভর ইনটু বেগ, আর গুলির অন্তিম ভরবেগ কত, ভর ইনটু বেগ। তা টোটাল ভরবেগ এখন এটা, আগে টোটাল ভরবেগ ছিল কত, দুজনেই স্থির ছিল, যে বন্দুকের প্রাথমিক ভরবেগ 0, গুলির প্রাথমিক ভরবেগ 0, প্রথমে দুজনেই 0 ছিল ভরবেগ। আগে টোটাল ভরবেগ যেহেতু 0 ছিল, পরেও টোটাল ভরবেগ কি হবে, এটা হলো, এটা কি হবে আগের সঙ্গে সমান হবে, অর্থাৎ 0ই হচ্ছে তাহলে অন্তিম টোটাল ভরবেগ আর আগের ভরবেগ সমান। তার মানে কি হলো, আগে 0 ছিল, তাহলে পরেও টোটাল যাই না কেন টোটালটা কিন্তু 0 হবে। অতএব এখান থেকে আমরা বের করতে পারি বড় m v সমান মাইনাস ছোট m v, অতএব ক্যাপিটাল V সমান মাইনাস ছোট m ছোট v বাই বড় m। দেখো এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নের অর্থ হচ্ছে স্মল এ ক্যাপিটাল M তো স্কেলার রাশি, এর দিকের কোনো ব্যাপার নাই, কিন্তু v টা ভেক্টর রাশি। কার মানে এটা গুলির বেগ, তাহলে গুলিটি যদি সামনের দিকে যায় তাহলে মাইনাস সামনের দিক, তাহলে কি হবে পেছনের দিক, তাহলে বন্দুকটা পেছন দিকে সরে যাবে, তাহলে মাইনাস চিহ্ন বোঝাচ্ছে যে বন্দুকটা গুলির বিপরীত দিকে গতিশীল হবে। এবং কত বেগে গতিশীল হবে আমরা এই ফর্মুলাতে পাই। তারপর তোমরা দেখতে পাচ্ছ দেখো বন্দুকের ভর ইনটু বন্দুকের বেগ সমান গুলির ভর ইনটু গুলির বেগ, তার মানে দুটো গুণফল ধ্রুবক। এবার দেখো গুলির ভর কম হওয়ার জন্য গুলির বেগ বেশি, অপরপক্ষে দেখো বন্দুকের ভর অনেক বেশি হওয়ার জন্য বন্দুকের বেগ কম, কিন্তু দুটোর গুণফল আলটিমেটলি একই থাকবে। এই হচ্ছে বন্দুকের প্রতিক্ষেপ বেগ সংক্রান্ত অঙ্ক থাকলে তোমরা ডাইরেক্ট এই ফর্মুলায় বসিয়ে করে দিতে পারো, আর না এইভাবে ভেঙে ভেঙে করে আনতে পারো, এনে শেষে মান বসাবে তাহলেও হবে। আর একটা আছে রকেট। রকেট কি না, রকেট দেখেছো তোমরা জানো, রকেট দেখতে ঠিক এরকম হয়। এখানে এরকম কতগুলো প্রকোষ্ঠ আছে, এখানে জারক প্রকোষ্ঠ মানে জারক পদার্থ হিসাবে অক্সিজেন গ্যাস নিয়ে যাওয়া হয়। কেন তো আমরা জানো যে রকেট মহাশূন্যে যেতে পারে, মহাশূন্যে তো আর বায়ু নেই, অক্সিজেন গ্যাসও নেই, আর আমরা জানি যে কোনো বস্তু দহনের জন্য অক্সিজেন দরকার, সেই জন্য কি হয় যে অক্সিজেন তো চাই বিক্রিয়া ঘটাতে গেলে, দহন ঘটাতে গেলে, সেই জন্য এখানে অক্সিজেন বহন করে নিয়ে যাওয়া হয়, তরল অক্সিজেন বহন করা হয় জারক পদার্থ হিসাবে। আর জ্বালানি হিসাবে আমরা জানি লিকুইড হাইড্রোজেন গ্যাস করে নিয়ে যাওয়া হয়। এবারে এখানে হচ্ছে এখানে পাম্পের সাহায্যে পাইপের মাধ্যমে অক্সিজেন গ্যাস এলো, হাইড্রোজেন গ্যাস নিয়ে আসা হলো, হয়ে এটা দহন ঘটানো হলো।
এটা দহন প্রকোষ্ঠ, এটা জ্বালানি প্রকোষ্ঠ, জ্বালানি নিয়ে যাওয়া হয়। আর এটা হচ্ছে জারক প্রকোষ্ঠ, মানে জারক পাত্র ব্যবহার করা হয়। আর সামনে যেসব জিনিসপত্র সব থাকে। এবারে দেখো এখানে যে দহন হলো, দহনের ফলে প্রচন্ড গ্যাস উৎপন্ন হয়। সেই গ্যাস পেছনে একটা সরু ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে তীব্র বেগে নির্গত হয়। তাহলে কি হচ্ছে না, রকেট এই গ্যাসের উপর একটা বল প্রয়োগ করে গ্যাসকে নিচে দিয়ে নামাচ্ছে। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী রকেট কর্তৃক গ্যাসের উপর প্রযুক্ত বল যদি ক্রিয়া হয়, সঙ্গে সঙ্গে নির্গত গ্যাসও রকেটের উপর সমান আর বিপরীতমুখী একটা বল প্রয়োগ করবে, ফলে রকেট উপরের দিকে উঠতে শুরু করবে। এই গ্যাস কর্তৃক রকেটের উপর প্রযুক্ত বল, এটা আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে নির্ণয় করতে পারি। নিউটনের তৃতীয় সূত্রের ফর্মুলা কি ছিল? প্রযুক্ত বল সমান ভরবেগ পরিবর্তনের হার, তাই তো? ভরবেগ পরিবর্তনের হার মানে ভরবেগের পরিবর্তন বাই সময়। এবার যেহেতু এখানে রকেটের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বেগ নিয়ে রকেট উপর দিয়ে উঠবে, আর রকেটের জ্বালানি দহন হচ্ছে, তাহলে ভরের পরিবর্তন হচ্ছে। তাহলে ভরবেগ মানে কি? ভর গুণিত বেগ। তাহলে এখানে আমরা বেগটাকে স্থির রেখে বেগ গুণিত ভরের পরিবর্তন করছি বাই সময়। ভরবেগ মানে ভর গুণিত বেগ, তাহলে বা বেগ গুণিত ভর। আমি এখানে বেগটা যেহেতু স্থির আছে, বেগ গুণিত ভরের পরিবর্তন বাই সময়। বেগ হচ্ছে v আর ভরের পরিবর্তন ছিল, ধরো আগে m1 ছিল, এখন হচ্ছে m2, তাহলে ভরের পরিবর্তন হলো m1 - m2 আর সময়টা হচ্ছে t। এই ফর্মুলা ধরে আমরা রকেটের উপর প্রযুক্ত বল বের করতে পারি। বা এটাকে লেখা হয় v * ডেল্টা m, ভরের পরিবর্তন আর সময়ের পরিবর্তন ডেল্টা। তাই যদি হয় তাহলে রকেট তো একটা ত্বরণ নিয়ে উঠবে এই বলের জন্য, যে ত্বরণ নিয়ে উঠে সেই ত্বরণটা কত হবে? ত্বরণের সময় রকেটের উপর প্রযুক্ত বল বা ওই মুহূর্তে রকেটের ভর দিয়ে ভাগ করে দিতে হবে। তার মানে এইটাকে v m দিয়ে ভাগ, তাই তো? তাহলে v * ডেল্টা m বাই ডেল্টা t বাই m দিয়ে ভাগ করে দিলে রকেট কত ত্বরণ নিয়ে উঠবে এই ফর্মুলাতে পাবো, বা রকেটের উপর প্রযুক্ত বল কত এই ফর্মুলা থেকে আমরা পাবো। তার মানে দেখতে পাচ্ছ নিউটনের তৃতীয় সূত্র তথা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা সহজে রকেটের উপর প্রযুক্ত বল কত, ত্বরণ কত এই ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারি। এই ফর্মুলাটা শুধুমাত্র যে রকেটের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, যেখানে যেখানে ভরের পরিবর্তন হয়, এই যে ভরের পরিবর্তন হচ্ছে, সেইখানে সেই বস্তুর উপর প্রযুক্ত বল নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। দেখালাম রকেটের ক্ষেত্রে, কিন্তু অনেক ক্ষেত্রে অ্যাপ্লাই হয়। ধর একটা বেলুনের ভিতরে একটা নির্দিষ্ট পরিমাণ বায়ু ঢুকে আছে, ঠিক আছে? তো বেলুনটাকে ফুঁ দিয়ে যদি ছেড়ে দেওয়া হয়, বেলুনের তলা দিয়ে বায়ু নির্গত হচ্ছে আর বেলুনটা ফুলসুর উপর দিয়ে উঠে যাচ্ছে, তাহলে ঠিক কি রকেটের মতনই কাজ হচ্ছে। কারণ বেলুনের তলা দিয়ে বায়ুটা বেরিয়ে গেলে এখানে গ্যাস বেরোচ্ছিল, সেখানে বায়ু বেরোচ্ছে, তাহলে বেলুন বায়ুটাকে নিচে দিয়ে নামাচ্ছে, সঙ্গে সঙ্গে নির্গত বায়ু বেলুনের উপর দিয়ে বল প্রয়োগ করবে, ফলে বেলুন উপর দিয়ে উঠবে, এবং সেই বেলুনের উপর ঊর্ধ্বমুখী বলটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে হবে। কত সেকেন্ড সময়ে কত পরিমাণ ভর বায়ু বেরিয়ে যাচ্ছে, কত বেগে উঠছে, মানগুলো দেওয়া থাকলে এই ফর্মুলা থেকে আমরা বের করতে পারবো। আরেকটা আছে রকেটের সঙ্গে আরেকটা ব্যাপার আছে, রকেট আর জেট প্লেন। জেট প্লেনেরও কার্যনীতি রকেটের মতনই সেম, সবই একই জিনিস, তবে একটু পার্থক্য আছে যে রকেট মহাশূন্যে যেতে পারে কিন্তু জেট প্লেন মহাশূন্যে যেতে পারে না। বাকি কার্যনীতি যা বললাম সবই একই দুজনের ক্ষেত্রে, শুধু একটা পার্থক্য ওই বললাম এটা কেন না, কারণ জেট প্লেন বায়ুর মধ্যে থাকে, পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যাতায়াত করে, সেই জন্য জেট প্লেনের ক্ষেত্রে এই জারক প্রকোষ্ঠ হিসাবে অক্সিজেন প্রকোষ্ঠটা থাকে না। সে কি করে দহনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন গ্যাস বায়ুর মধ্যে দিয়ে যেহেতু যাতায়াত করে, বায়ু থেকে ডাইরেক্ট বায়ুমণ্ডল থেকে সংগ্রহ করে নেয়। অপরপক্ষে রকেট যেহেতু মহাশূন্যে যেতে পারে, সেখানে তো আর বায়ুমণ্ডল নেই, সেই জন্য আলাদা করে এরকম জারক প্রকোষ্ঠ রকেটের ক্ষেত্রে থাকে, যাতে দহনে সাহায্য করবে। এইটাই মেন পার্থক্য, একটা জারক প্রকোষ্ঠ থাকে রকেটের ক্ষেত্রে, কারণ রকেট মহাশূন্যে যেতে পারে। জেট প্লেন যেহেতু বায়ুর মধ্যেই থাকে, বায়ুমণ্ডলের মধ্যে থাকে, পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যেই থাকে, তাই জেট প্লেনের ক্ষেত্রে অক্সিজেন সিলিন্ডার বহন করে নিয়ে যাওয়া সম্ভব দরকার হয় না, জারক প্রকোষ্ঠ থাকে না, সে বায়ু থেকে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্যাস সংগ্রহ করে বহন ঘটায়।